রাশিদ, কেমন আছো? স্যার ভালো স্যার। কেমন লাগছে সবকিছু মিলিয়ে? হাউ ইজ লাইফ? বেশ একটা স্ট্রেঞ্জ সময়। আমার পার্সোনাল লাইফে অনেক ধরনের পরিবর্তন, দেশে অনেক পরিবর্তন, সব কিছু মিলে একটা অদ্ভুত সময়। ঠিক ভালো খারাপে বলা যাচ্ছে না, কিন্তু খুব ডিফারেন্ট একটা টাইম। মানে মিশ্র প্রতিক্রিয়া বলবো আর কি এটাকে। হ্যাঁ, এবার তো একটা জিনিস হচ্ছে সময়টা খুব কিউরিয়াস। মানে অনেক সময় আমরা অনেক কিছু শুনছি দেশে বা মানুষের লাইফে, ইতিহাসে পরিবর্তন আসে, নিজে অলমোস্ট একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি যে আসলে পরিবর্তনগুলো কি। যখন খুব অ্যান্টিসিপেট করি চেঞ্জ বা অনেক ধরনের পরিবর্তন হয়, তখন আসলে কি ঘটে, এটা একটা অদ্ভুত আপনার দেখার সময় আর কি। মানে এখন তো ধরো জেনারেশন নিয়ে সবাই খুব একটা লেভেলিং করছে না? তুমি কোন জেনারেশন মনে করো নিজেকে? এইটা স্যার একটা খুব ইন্টারেস্টিং দিকে বলেন। সো এই ট্যাগিংটা আসলে আমাদেরকে বোধহয় হেল্প করে সবসময়, যে কোনো কিছু একটা মিনিং করতে আমরা সবকিছুকে ট্যাগ করতে চাই, টাইমকে অথবা ডিভাইড করতে চাই, ডিভাইড করতে, বা মানে চেম্বারে সাজানোর চেষ্টা করি। কিন্তু আমার হচ্ছে মানে জিনিসটা আসলে খুব নন লিনিয়ার। অবস্থানটা কি বলো? আমার নিজেকে স্যার মানে আমার ধারণা আমি খুব একটা জায়গায় আটকে গেছি। মানে আমি ঠিক যখন ওই প্রথম ইউনিভার্সিটিতে ঢুকছি, তখন যে একটা মানে হঠাৎ করে নিজে স্বাধীন হওয়ার যে ফিলিংটা, আমার ধারণা আমি ঠিক ওই বয়সটার মধ্যে একটা কিউরিয়াস জায়গায় আটকে বসে আছি। এখনো ঠিক ম্যাচিউর হয়ে দেখার জায়গাটা হচ্ছে না। আই ফিল যে আমি ওদের ওই ইনথুজিয়াজমটা শেয়ার করি। মানে ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি, হয় না অনেকে বলে যে ক্রিয়েটিভ প্রফেশন যারা থাকে তাদের মধ্যে সিংহভাগ থাকে হচ্ছে আবেগ আর বাকিটা থাকে হচ্ছে বাস্তবতা, তোমার মধ্যে কতটা? এটাকে কখনো কখনো মানে বোঝার চেষ্টা করছো? এটা আমার মনে হয় খুব স্লোলি এই বাস্তবতার আবেগের মধ্যে একটা ব্যালেন্স আসছে খুব আস্তে আস্তে। যে আমার ধারণা প্রপোর্শনেটলি স্যার দুটো বাড়ছে। একটা ইটস নট যে 100-র মধ্যে রেশিও হচ্ছে, বাট আমার ধারণা আবেগও একটা লেভেলে বাড়ছে, দুটার ধারায় আগাচ্ছে। না মানে এটা নিয়ে আমি কেন বললাম তোমাকে, কারণ হয় কি, ধরো আমাদের ওই মিক্স আপটা হলে তখন কি হয়, ধরো আমি তোমার সাথে আড্ডা দিচ্ছি কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতে পারো। ব্যাপারটা এমন না যে ধরো আমি তোমাকে প্রশ্ন উত্তর দেবে, এবং অনেক প্রশ্ন তুমি উত্তর নাও দিতে পারো, ব্যাপার নেই। কেন করছি সেটা একটু বলি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ধরো সম্পর্ক তো অনেক পরের বিষয়, কারণ কথোপকথনটাও যদি ট্রুথফুল না হয়, প্রিটেনশন যদি হয়, মোস্ট অফ দ্য কেসেস আমাদের কি হয়, যখন কেউ কথা বলে ও নিজেকে প্রুফ করার চেষ্টা করে যে না। এবং আমি দেখছি যে কাউকে কোনো প্রশ্ন করলে তুমি এটা করেছো, আমি তো ওই সময় করেছিলাম, এখন না করলে কি হবে, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সো এই প্রিটেন্ড করতে গিয়ে আমরা কি পিছিয়ে গেলাম জাতিগতভাবে? মানে তারপর প্রশ্নটা ডিপ স্যার। মানে একটা যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের, আমি আমার নিজের কথা বলতে পারি যে আমাদের একটা ধারণা আছে আমি কি বুঝছি, আমি কি করছি, আরেকটা হচ্ছে আসলে আমি কি করছি। এবং ওই আবেগ আর যেই প্রশ্নটা করলেন, ওখানে আমার কাছে মনে হচ্ছে স্যার যে আমার সময়ের সাথে সাথে জিনিসগুলো একটু আর্টিকুলেট হচ্ছে। মানে হয়তো কোনো এক সময় নিজেকে ভাবছি আমি খুবই প্র্যাকটিক্যাল আমি ভাবছি, বাট ওটা হয়তো আবেগ বর্ষিত হয়ে কাজ করছি। তো আমার মনে হয় সময়ের সাথে সাথে সব কিছুর একটা ক্ল্যারিটি বেটার আসতেছে, আবেগটা বেটার বোঝাচ্ছে, বাস্তবতার ব্যাপারটাও বুঝে যাচ্ছে। এই যে তুমি যেটা করছো, মনে করো যদি এটা পরিষ্কার থাকতো, আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, তার আগে মানে একটা চর্চা থাকা উচিত, জীবন চর্চা যেটাকে বলি আমরা। জি, আমি যে প্রফেশনেই কাজ করি না কেন, আমি জানবো কোনটা অসততা, কোনটা সততা, কোনটা অবস্থান, কোনটা দায়িত্ববোধ। এগুলো মনে হয় না যে এই দেশে অনেক বেশি অস্পষ্ট? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওদের চিন্তার স্বচ্ছতার একটা প্রবলেম আছে। আমরা ক্লিয়ারলি চিন্তা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সবসময় অনেক কিছু শুনছি, কেন মানে পারি না কেন? আমাদের চিন্তাটা অনেকটা মানে মানে লেয়ার করে আপনার, মানে আমি নিজে সেদিন বলছিলাম যে আমার ছেলেকে নিয়ে বলছিলাম যে আমার কাছে মনে হয় যে সবসময় স্কুলে যে ওই নাম্বার করতে পেয়েছে সে যখন দেখা যাচ্ছে, মানে এই যে নিজের চিন্তাকে কন্টিনিউসলি ভ্যালিডেট করানো লাগে, নিজে সিদ্ধান্ত নিতে পারে না। না, আমার কাছে মনে হয় যে আমরা ডে ওয়ান থেকেই কারো না কারোর কাছ থেকে একটা ভ্যালিডেশন লাগে, হ্যাঁ যেটা ভালো করেছো। কিন্তু এটা মনে হয় না যে মানুষটা দেশে মাথা উঁচু করে কথা বলতে পারতো না, মানে শীত দ্বারা শক্ত করে দাঁড়াতে পারতো, সেই মানুষটাই কিন্তু দেখা যাচ্ছে বিদেশে গিয়ে শক্তভাবে কথা বলছে। এটা কেন হচ্ছে তাহলে? আমার কাছে অফকোর্স যে আমাদের নিজেদের যে ইনসিকিউরিটি আছে সেটা আমরা অন্যদের মধ্যে প্রোপাগেট করি, এবং আমরা সবাই মিলে একটা কালেকটিভলি ইনসিকিউর জাতি হই। আমি এটা তোমার কি মনে হয় না যে এই জিনিসটা বিশেষ করে যারা আমরা আর্কিটেক্ট, যারা আমাদের হোল ডিজাইন প্রসেস বলি, চিন্তার প্রসেস বলি, বা ইন্টারজেনারেশন যেটুকু ইন্টারাকশন হয়, এটা খুব ফেক করে রাখতে পারে জিনিসটাকে, মনে হয় না এই ফিলিংগুলো? একটা তো স্যার আছে আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট আমরা শুরুর দিকে যখন আমি প্রফেশনের বা আমরা যখন একাডেমিক্যালি যাচ্ছিলাম, আমার একটা মনে হচ্ছে যে আমরা খুব একটা ন্যারো দৃষ্টিভঙ্গি থেকে স্থাপত্যকে দেখছিলাম। স্থাপত্য আলাদা কোনো সুপার হিরোইক একটা জগৎ না, এটা ইটস এ পার্ট অফ
বিগার পিকচার অফ লাইফ। তো সেখানে আমরা যদি অন্যান্য ডিসিপ্লিন, অন্যান্য মানুষদের চিন্তা বা তাদের পজিশনটা না দেখতে পাই, বুঝতে পাই, স্থাপত্য কখনোই রিচ হতে পারার কথা না আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে। আমার এখানে স্যার একটা এক্সাম্পল মানে বা একটা বলা দরকার যে আমি খুব মানে শুরুর দিকে যখন শিওর ছিলাম না, কারণ দেখলাম যে যেখানেই প্র্যাকটিস শুরু করে বা যে অফিসে শুরু করে তার সমস্ত জীবনের স্থাপত্য ধারে ওইটার একটা বড় ইম্প্যাক্ট থাকে। মাহমুদ ইসলাম স্যারের সাথে যারা কাজ করছেন, বশির স্যারের কাজ করছেন, এবং এটা আপনি লিনিয়েজ যদি দেখেন, আপনি ট্র্যাক ব্যাক করলে একটা স্থাপত্য বা চিন্তাধারার একটা লিঙ্ক আছে। তো আমার শুরুর দিকে এরকম খুব মানে অনেক ধরনের জিনিস করতে ইচ্ছা করতো। তো আমার খেয়াল আছে আমি আমাদের টিচার ছিলেন রিয়াদ স্যারের সাথে আমি যে বলছিলাম স্যার আমি কীভাবে শুরু করবো, তো মানে কোনো একটা জায়গায় ফিক্স হতে করছেন আর কোনোটা খুব একটা এক্সাইটিং লাগছে না। তো উনি আমাকে একটা জিনিস বলছিল যে মানে হাতিকে অনেক দিক থেকে দেখা দরকার, তো তুমি যেইভাবে পারো যত দিক থেকে সম্ভব একই জিনিসকে দেখো। তো আমি ওটা লিটারেলি নিয়েছিলাম, আমি এট এ টাইম 4টা ফার্মে কাজ করতাম, প্লাস্টিক ইঞ্জিন, তো আমি সব জায়গা থেকে পালায়। তো এইটা একটা খুব বিরল এক্সপিরিয়েন্স হয়েছিল যে হাতি কেন, মানুষকে না কেন, না হাতিকে জীবনকে না কেন, হাতিকে উনি একটা রূপ করতে বলেছিল যে জীবনকে দেখা দরকার। অবশ্যই দেখতে চাই আমরা, কিন্তু বারবার আটকে যাই। কে আটকায়? মানে আমরা যেই চশমাটা আমরা একের পর এক দিয়ে রাখি, এই চশমাটা হচ্ছে গেছে মোস্টলি ইগো থেকে, যে আমার ট্রেনিং বলেন, আমার শিক্ষা বলেন, নিজের দেওয়া, কারণ সবকিছু দৃশ্যমান আমরা দেখতে পাই। পরিবারকে আটকায় না, মানে ওইটাও একটা ধরবো। কিন্তু আমি আমার মানে ধরেন আমি যদি বলি যে আমাদের পরিবার যে সে ধরনের এক্সপেকটেশন তৈরি করে বা যে ধরনের বিহেভিয়ার প্রপাগেট করে আমাদের মধ্যে থেকে, বা যে এক্সপেকটেশনটা মোস্টলি হচ্ছে যে এক্সপেকটেশনটা তৈরি করে, সেটা আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই। কেন নিয়েছি আমি জানি না, কিন্তু সেইটার এগেনস্টে আমি আমাকে নিজেকে কন্টিনিউসলি একটা জুরের মতো দেখছি যে আমি লাইফে কীভাবে আগাচ্ছি। তো এটাকে মানে ভেঙে ফেলতে পারাটা সহজ না, খুবই কঠিন। এটা কি তোমার মনে হয় চিন্তা করতে পারে, কিন্তু ফিলোসফিক্যালি এটাকে ডেভেলপ করা, মানে থাকে না লজিকটা প্র্যাকটিস করতে হচ্ছে, চিন্তা লজিক নিয়ে চলতে থাকে, কিন্তু একটা সময় গিয়ে যেটা ফিলোসফিতে পড়ে তখন তো চর্চা শুরু হবে, তখন ওই যে খোঁজা শুরু হবে, আমি কোথায় যাব, কি খুঁজবো, কি পাবো। তখন মানে আমি আর্কিটেকচার করতে গেলে মানে এটার বিস্তৃতিতে কতদূর যাবে, কতদিন টিকবে, কারা ব্যবহার, কতদূর, হাউ আই ক্যান মেক পিপল হ্যাপি, জি, which is very important, তাই না? আর্কিটেক্ট তো মোস্টলি গিভার হওয়ার কথা, তাই তো হওয়া উচিত। মানে তোমার কি কোনো রাগ আছে কোনো টিচারদের উপরে বা শিক্ষা জীবনে কারোর উপরে? না, আমার ওইভাবে কোনো ব্যক্তির উপর নেই, আমার কাছে সিস্টেমের উপরে। সিস্টেমের উপর অবশ্যই আছে স্যার। আমার কাছে সবসময় মনে হয় যে মানে আমরা এত ইন্টারেস্টিং একটা কনটেক্সটে জন্ম নিয়েছি, বড় হয়েছি, বাট আমরা এমন একটা মানে এটা খুব ক্লিশে শুনতে লাগতে পারে, কিন্তু আমাদের যে কলোনিয়াল যে হ্যাংওভারটা, এটা আমার কাছে মনে হয় সাংঘাতিক একটা সমস্যা। ওরাও জানেন, ওরা আমাদের কাছ থেকে যতটুকু নিয়ে গেছে বা যাই হয়েছে, এটা ইতিহাসে এক একটা সময় এক একটা টেম্পারে হয়, কিন্তু ওরা আমাদের মধ্যে যে ইনসিকিউরিটিটা ইনস্টিল করে যেতে পারছে, এইটা অসম্ভব মানে দুর্ভাগ্যজনক। কারণ আমি কিছু কিছু কথা অনেকের কাছে শুনেছি, আমার কাছে অদ্ভুত লাগে, যে বলছে যে যেই দেশে ফকির থাকে সেটা দেখায় যে সে কত রিচ। মানে বিষয়টা ছিল যে যেই সমাজে কিছু কিছু মানুষ সমাজ সংসার ছেড়ে কোথাও যে বসে ভাবতে পারে এবং ওই সমাজ ওদেরকে ফিট করতে পারে, দ্যাট শোজ যে ওই সোসাইটিটা কতটা অ্যাফ্লুয়েন্ট এবং ফকির ওই সেন্সে। কিন্তু এই ফকির শব্দটা এখন আমরা যেভাবে দেখি, এইটাই জাস্ট দেখা যায় আমরা আমাদের অ্যাচিভমেন্টটাকে আমরা বুঝতে পারি না, আমরা নিজেদের এই যে ক্রাইসিসটা স্যার, যে আমরা বুঝতে পারতেছি না আমরা আমাদের জায়গাটা কোথায়, এইটা আমার কাছে অনেকটা ডিপ ক্রাইসিস। এবং এটা এই সময় এসে কি তোমার মনে হয় যে তীব্র হচ্ছে ব্যাপারটা যতদিন যাচ্ছে, আমরা ক্লিয়ারিটির দিকে যাচ্ছি? আমার কাছে মনে হচ্ছে স্যার যে এটা মানে অ্যান্সার করাটা খুব ডিফিকাল্ট, যে কিভাবে আসলে সময় কিভাবে ওয়ার্ক করে। মানে একটা হচ্ছে কি যে মানুষের আপনার ওই সক্রিয়ভাবে চিন্তা করার ব্যাপারটা যত টাইম যাচ্ছে আমরা এতটাই মানে ওভারলোডেড উইথ ইনফরমেশন। সো এটা আপনার যে ব্রেইন রট নামে একটা শব্দ আসছে, যেটা হচ্ছে এখনকার এবারে সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড 2024-এর। আপনি না চাইলেও আপনি এত বেশি তাকে আছে, আপনার মানে মুখ ধরে এমন একদিকে তাকে আছে যে আপনি আসলে স্লো হয়ে যে একটু তাকাবেন এই সুযোগটাই পাচ্ছে না। এটা ধরো আমজনতা, কিছু মানুষ তো থাকবে যাদেরকে আসলে কোনো কিছু মানে তাদের মানে ইচ্ছা বা অস্তিত্বটা এত বেশি ট্রুথফুল যে এগুলো প্রভাবিত করবে না, তারা অজুহাত মানে না আসলে।
মানে ওটা হয় ওটাকে রেবেল হতে হয়। এখন আগে যেটা একটা স্বাভাবিক হতো যে আপনি চিন্তা করলেন যে আমি ভাববো সময় কি নিয়ে, আপনি ভাবতে পারতেন, কিন্তু এখন হয়ে গেছে যে আপনি বেসিক একটা সিদ্ধান্ত জানেন যে আমি আমার জীবনে একটু চিন্তা করছি, কেন করছি। আপনাকে লিটারালি জীবন, আপনার পরিবার সবার সাথে একটা রেবেল হয়ে যেতে হবে, কারণ সময় এটা এমন ভাবে আপনাকে ক্যারিয়ার বা অন্যান্য হতে পারে। তুমি ধরো তোমার কথাটা শুনবে সময়, তোমাকে এখন যেহেতু তুমি ইয়াংস্টার, তোমাকে অনেক পছন্দ করে, ওয়ে আউটটা কি হতে পারে? ইনস্ট্যান্ট একটা রিফ্লেক্স থাকে না মানুষের। আমি এটা অন্যভাবে বলি স্যার, যে এবার আলাপ হচ্ছিল যে কি লাভ হলো, এতগুলো বাচ্চা মারা গেল, কি লাভ হলো, এটা তো অ্যানিমাল ফার্মের রিপিটেশন হচ্ছে। তো একজন আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে যে লাভ হলো, মানে ইভেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরপরই কিন্তু সমাজটা চেঞ্জ হয়নি, কিন্তু সমাজটা চেঞ্জ হয়ে গেছে। আজকে কয়েকশো বছর পরে আমরা যখন দেখতেছি টাইম হ্যাজ শিফটেড। তো এই যে আপরাইজিং বা এই যে বাচ্চা ছেলেগুলো মারা গেল বা যে কোনো কারণে হোক, আমি কোনো পলিটিক্যাল টিমের কথা বলছি না, কিন্তু বলছি যে একটা সিচুয়েশনে গেছে রিয়াক্ট করলো, এই এভলিউশনের টাইম আর আমাদের নিজেদের জীবনের টাইমটা খুব ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে পরিবর্তনের কথা আমরা বলতেছি, পরিবর্তন ইনএভিটেবল, এটা হবে। আমাদের এই ছোট লাইফ স্প্যানে আমরা কি দেখবো সেটা নিয়ে একটা ডিসকাশন থাকতে পারে। কখন হতে পারে সেটা? যদি উপলব্ধি করে, রিয়েলাইজ করে। আদারওয়াইজ তুমি তো ধরো তুমি অনেক কিছু দেখতে পারো, তুমি যদি ফিল না করো দেন রিয়েলাইজ করবে না। তুমি রিয়েলাইজ করলে তুমি একটা সিচুয়েশনটা মানে অ্যানালাইসিস করবে, দেন একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে, দেন নিজের অ্যাক্টিভিটি চিন্তা করবে আমি কী করতে পারি, তাই না? তারপর তোমার কনসিডারেশন ডেভেলপ করতে শুরু করবে। দ্যাটস দ্য প্রসেস, তাই হওয়া উচিত আসলে। এই জায়গাটা তো আসলে আমাদের অনেক তো জানে না জিনিসটা। ওরা তো এক্সাইটমেন্ট আছে, ওরা তো আবেগ আছে, সব কিছু আছে, চায় করতে। হ্যাঁ, একটা মেধাবী চায় যে দেশের জন্য আমি এটা করে ফেলবো, হ্যাঁ, কিন্তু ও কাকে বলবে, কোথায় বলবে? এখন ধরো তুমি জানো তোমার সাথে যারা ইয়াং, যারা কানেক্টেড, মেবি তারা যে কাজ করছে তার চেয়ে অনেক বেশি মেধাবী কাজ করতে পারে, কিন্তু তারা কাকে কোথায় অ্যাড্রেস করবে? আইবিকে বলবে, নাকি রাষ্ট্রকে বলবে, নাকি ফেসবুকে লিখবে, না কি করবে? এটা একটা ডিপ ক্রাইসিস স্যার। এবং আরেকটা হচ্ছে আমরা যে মানে লিডারশিপ বা ডিরেকশনলেস যেই সমস্যাটা, সেটা হচ্ছে যে অনেকের অনেক এনার্জি আছে, অনেক কিছু করার আছে, কিন্তু কেউই জানে না কীভাবে করতে হবে। এবং আসলে মানুষের সোসাইটির মেইন বিষয়টা হচ্ছে আমাদের স্ট্রেংথ হচ্ছে কালেকটিভে। আমাদের পুরো প্রবলেমটা হচ্ছে আমাদের সবাই এখন ব্রিটল। আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, কিন্তু আপনি একটা হোল জেনারেশনকে বা একটা বড় গ্রুপকে কোথাও মুভ করতে হলে ওটার জন্য যে কালেকটিভ কোহেরেন্স লাগে, এইটা তৈরি করাটা এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে। মানুষ আগে যত সহজে ইউনাইটেড হতে পারতো, এবং এটা আমি মনে করি কিছুটা মানে ক্যাপিটালিজমের একটা রেজাল্ট, যে ও মেক শিওর করতেছে মানুষের যে মেইন কালেকটিভ স্ট্রেংথ, যে ওরা যে ইউনিফিকেশন হতে পারে, মানুষ এখন আর একসাথে হতে পারে না। আমি আপনার সাথে পলিটিক্যাল মানি, আমি জেন্ডার মানি না, আমি ধর্ম মানি না, দেশ মানি না, এত ফ্রন্টে আপনাকে কনফ্লিক্টেড করতেছে যে আমরা এখন আর কখনো এক হতে পারবো না, কমপ্লিটলি এক হতে পারবো না। তাহলে তুমি তোমার সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখো? মানে আমি এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন স্যার বিশ্বাস করেন যে এটা নিয়ে আমরা রেগুলারলি এখন আলাপ করতেছি, যে একটা সার্থক মানুষ, সাকসেসফুল না, সার্থক মানুষ যদি হতে হয়, তো আমি যেমন স্টোইসিজমের একটা জিনিস পড়তেছিলাম, যে আসলে ও বলতেছিল যে একটা মানুষের সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট আসবে সে যখন তার ব্যক্তিগত পোটেনশিয়ালের হাইট আসবে। এখন ব্যক্তিগত পোটেনশিয়াল হচ্ছে যে তার মধ্যে যে তাড়নাগুলো আছে, তার যে ক্যাপাসিটি আছে, সে যদি সেটাকে সবচেয়ে সুন্দরভাবে হার্নেস করতে পারে, সে তখন অ্যাকচুয়ালি তার ডিপ কোরের স্যাটিসফ্যাকশন বা ইকিগাইটা পাবে। এখন অনেকেই মানে এটা নিয়ে আমি আমাদের অফিসে প্রচুর কথা বলি, ওরা প্রায় হয়তো বিরক্ত হয়, রিয়াক্ট করে, আমার সামনে বলতে পারে না, কিন্তু বলছি যে আমাদের পারচেস ক্যাপাসিটি ইজ নট দি অনলি মাইল ফলক অফ সাকসেস। আমি বলছি আমরা প্রত্যেকে অসম্ভব রিচ, মানে আমি প্রচুর দরিদ্র মানুষ দেখি যাদের অনেক টাকা আছে, আমি অনেক রিচ মানুষ দেখি যারা অত কিছু পারচেস করার ক্যাপাসিটি, যেমন ক্যাপাসিটি করার দরকার নেই, কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা বোঝানোর মতো সমাজ ব্যবস্থা নেই বা এপ্রিসিয়েশন নেই, যে আমি যে আসলে অনেক রিচ এটা আমি অন্যদেরকে বুঝাতে পারি না, বিকজ সবাই এখন চিৎকার করতেছে আপনি কি কিনছেন, আপনি কোথায় কি করতেছেন। এখন এইটা তো একটা প্লেগের মতো, যে মানে আমি একজন মানুষকে যদি এটা না বুঝতে পারি, যে এই যে না বুঝতে পারা, যদি আমি বলি তোমাকে এইভাবে, ধরো ফুড কোর্টের সময়টা তৈরি হয়নি, এর আগে অন্য প্রজন্ম ছিল, তার আগের প্রজন্ম ছিল, তার আগের প্রজন্ম ছিল, তার আগের প্রজন্ম ছিল, হ্যাঁ, এটাকে মনে হয় না যে একটা প্রজন্ম থেকে প্রজন্ম তো এই জায়গাতে একটা ঢাকতে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং কে দায়িত্বটা পালন করেনি। আমরা যদি না করি বা তোমরা যদি না করো, এর পরেরটাও কিন্তু একইভাবে সাফার করবে। সেইখানে তোমার তো একটা ইনফ্লুয়েন্স আছে। কি মনে হয়, মানে আমরা কি এক্সপেক্ট করতে, এখনো আমি মনে করি যতক্ষণ এই যে আইসিইউ এর মতো থাকে, যতক্ষণ বেঁচে থাকে, মানে ধরো ইভেন ভেন্টিলেটর থাকলেও মনে হয় যে না বোধহয় বেঁচে উঠবে, তাই না? ওই হোপটা তো আমরা দেখি,
জি, ওই পর্যায়ে আমরা এখনো যাইনি কিন্তু। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার কাছে মনে বিশেষ করে ধরো আর্কিটেকচারের হোল প্রসেসটা তো খুব ক্ষণিকের না, একটা লম্বা সময়ের। হ্যাঁ, যদি ওর ভিতরে যদি ঢুকি আমি, অটোমেটিক্যালি আমাদের চিন্তাটা কিন্তু শুধু বিল্ডিংয়ে থাকা না, অনেক দিকে চলে যায়, তখন সোসাইটিতে চলে যায়, পলিটিক্সে চলে যায়, নানান দিকে চলে, আমরা না চাইলেও চলে যায় কিন্তু। হ্যাঁ, ওই জায়গা থেকে মানে এই যে প্রজন্মের অনেক তো আমাদের দেশে মানে বুদ্ধিজীবী আছে, মানুষ আছে, অনেক কথা বলার চেষ্টা করছে, ওই জায়গায় তুমি অ্যাড্রেস করবা কী করে? তাদের কাছে তোমার কোনো মনে হয় যেটা তাদের করা উচিত? জি স্যার, মানে আমি ইনফ্যাক্ট আমাদের ডিটক্স নামে একটা জিনিস আমরা করি অনেকের সাথে। তা আমি যেমন বলছি যে আমার পার্সোনাল ড্রিম হচ্ছে আমি 55-এর মধ্যে আমি আমার বেসিক প্রফেশনাল জায়গাটায় একটা দাঁড় টেনে আমি সমসাময়িক অনেকজনকে নিয়ে আমি প্রাইমারি এডুকেশনের টিচার ট্রেনিং এর চলে যাবো। ভেরি গুড। আমার কাছে বলছে দ্য অনলি ওয়ে টু মেক ডিফারেন্স ইজ নট উইথ দ্য কিডস, অ্যাকচুয়ালি যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, আমরা যদি যারা জীবনকে বিভিন্নভাবে দেখছি, বিভিন্ন এক্সপোজার নিছি, তারা যদি যারা বাচ্চাদেরকে ট্রেন করবে তাদেরকে যদি আমরা যে সাহস দিতে না পারি, তাদের যদি কাঁধে কাঁধ মিলে না দাঁড়ায়, তাহলে এখন আমি যদি চিন্তা করি আমি বাচ্চা পড়াবো বা বাচ্চাদেরকে দিব, সেটা আমরা আমাদের ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটাকে ছোট করবো। কিন্তু আমরা যদি সমমনা বা ভালো বা যারা জীবনকে অনেক ইন্টারেস্টিংলি দেখছে তাদেরকে নিয়ে যারা বাচ্চাদের দায়িত্ব নিচ্ছে, একটা সোসাইটির সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড মোস্ট এক্সপেন্সিভ প্রফেশন হচ্ছে দ্য প্রাইমারি স্কুল টিচার্স। তারা একটা দেশের সত্তা তৈরি করতেছে, সেখানে কারা যাচ্ছে বা তাদেরকে আমরা কিভাবে ইভ্যালুয়েট? কেউ যদি আজকে এসে বলে আমি ক্লাস 1-এর টিচার, সে কি সামাজিকভাবে স্বীকৃত? অথচ আপনি চিন্তা করেন এই মানুষটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, ইফ নট প্যারেন্টসদের কাছাকাছি একটা ইম্পর্টেন্ট লোক। তো এই মানুষদের কাছে আমি একটা রূপরেখা নিয়ে আগাচ্ছি যে আমি মেক শিওর করবো আমার যতগুলো পরিচিত মানুষ আছে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রাইমারি স্কুল টিচারদেরকে আমি নিয়ে ওদেরকে সেশন করবো, ওদের সাথে এক্সপিরিয়েন্স করবো এবং ওদের মধ্যে বিশ্বাসটা আনতে হবে যে পরিবর্তন সম্ভব। Why 55? মানে ওইটা বা আমার একটা ধারণা যে আমার আরো বছর 15 এনার্জি আছে, জাস্ট 40 ক্রস করেছি। সো এবং আমার মনে হয় যে আমার নিজের অনেক ভুল আছে, আমি যতদিন যাচ্ছে তত আমি দেখছি যে আমি এটা ভাবছিলাম ভুল ছিল, রিগ্রেট নাই, রিয়েলাইজেশন আছে। এবং আমার কাছে বলছে হ্যাঁ মানে মানে হয়তো যে কারণে করেছিলাম সেটা একটা জায়গায় ছিল, বাট অনেক ধরনের ভুল ছিল। তো আমার মনে হয় একটা পরিণত চিন্তার জায়গায় চলে আসা উচিত বাই দ্যাট টাইম। এবং আমার ধরনের 50-তে আসা উচিত, বাকি 5 বছর আমি প্রস্তুতি যে আমি কিভাবে ডেলিগেট করবো, তারপর আমি অত্যন্ত আনন্দের সাথে। এটা খুব ভালো লাগলো, কারণটা কি ধরো যদি ওই সোশ্যাল টার্গেট কিছু না থাকে তাহলে এই প্রফেশনে কাজ করার কোনো মানে নেই আসলে, আমি মনে করি তাই। হ্যাঁ, আর আমি এখন যেটা বলি, ধরো তুমি তো কাজ করলে, এই কাজ করে এখন কি ডিরেকশনটা পেয়েছো, তুমি কি করতে চাও, যা করতে যাচ্ছ পাচ্ছ? মানে আমি অনেকগুলো জায়গা থেকে একটা যেমন আমার মধ্যে একটা চিন্তা আসছে, তার মধ্যে একটা মানে এটার সাথে একটা খুব ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে নাহাজ খিলিল স্যার। মানে আমরা তো আসলে মাহজুদ ইসলাম স্যার বা অন্য যারা দেশটা চিন্ত তাদের সাথে তো ওইভাবে 1-to-1 শিখতে পাইনি, বাট একজন স্থপতিকে, এটা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট রোল, নট হিজ ওয়ার্ক, ওনার কাজ অনেক ইম্পর্টেন্ট, বাট আমার মানে একজন স্থপতি কিভাবে ভাবা উচিত সেই জায়গা থেকে ওনার কয়েকটা জিনিস স্যার আমি আপনার সাথে যদি যেমন একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে যে মানে যখন অনেক সময় ডিজাইন কপিরাইট নিয়ে আলাপ হয়, যেটা আমার ডিজাইন আমার ক্রিয়েটিভিটি, সেটা যেমন উনি সবসময় খুব হেসে ওই অ্যান্সার গুলো দেয়। স্যার একটা খুব একটা ব্রিলিয়েন্ট জিনিস একদিন আমাকে বলছে, আচ্ছা হাত পাখার ডিজাইনারটা কে? তো এই যে আমরা হাত পাখা করি এত সিম্পল, বা আমাদের মোড়াটা কে বানাইছে? উই ডোন্ট নো। আমাদের যে কাঠের খিলগুলা কার করে? বলে দিস আর কিউমুলেটিভ উইজডম, প্রোডাক্টস অফ কিউমুলেটিভ উইজডম। আপনি দেখবেন যে আমাদের অনেক প্রজেক্ট আছে যেগুলো স্বীকৃত হচ্ছে, অ্যাওয়ার্ডেড হচ্ছে, রেকগনাইজড হচ্ছে, কিন্তু ওই গ্রামের লোকটা পরের বার বানানোর সময় এই বাড়িটা বানাচ্ছে, ও আগের প্র্যাকটিসে আছে। কিন্তু কখন ও অ্যাকচুয়ালি আপনার একটা সলিউশনকে কপি করা স্টার্ট করবে, উইল অ্যাকচুয়ালি ভ্যালিডেট ইউ হ্যাভ ডান সামথিং সিগনিফিকেন্ট। এক্স্যাক্টলি। বলে wait for someone to copy you. Who is going to copy you? If you're worthy enough to be copied, you have done something. আর আমার কাছে ওটা, এবং আমার অফিসে কিন্তু স্যার এটাকে কপি লেফট মুভমেন্ট বলে। আমার অফিসে কোনো ড্রয়িং কোনো কিছু কোনো কপিরাইট নেই, যে যেটা চায় স্টুডেন্ট যেটা আমরা ফুল ক্যাট দিয়ে দিই। কারণ একটা বড় জিনিস হচ্ছে কি যে আসলে আমাদের অ্যাজ ডিজাইনার্স আমাদের কাজটা হচ্ছে কি এই ক্রিয়েটিভ প্রসেসটাকে একটু স্পিড আপ করা। যেটা অর্গানিক্যালি লিনিয়ারলি আগাচ্ছিল, আমরা যদি অন্যান্য জায়গার নলেজ দিয়ে প্রসেসটাকে একটু আগাতে পারি। যেমন আপনি যেমন বলছিলেন যে আমার একটা ইনিশিয়েটিভ নিয়ে স্যার আমরা ফুললি এখন কাজটা আগাতে যাচ্ছি। কায়া নামে একটা ছোট্ট জিনিস স্টার্ট করছি, বাট টোটাল আইডিয়াটার কোনো নাম নেই। বাট বিষয়টা হচ্ছে স্যার আমি যখন আপনার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি দেখছিলাম আমরা বাসা খুঁজতে গিয়ে যেই বাসাটাই যাচ্ছি, বাসা খুঁজছিলাম আমরা আব্বা আম্মা আমাদের ভাই বোন সবাই মিলে থাকার জন্য। সবগুলো বাসায় হচ্ছে গিয়ে একই ডিজাইনার, হয় স্ট্রেচ করা নাহলে ছোট করা, বাট বাসার
মরফোলজিক্যাল কোনো চেঞ্জ নেই। সো অলমোস্ট 40 to 60 একটা কম্প্যাক্ট ফ্যামিলির জন্য যা প্রয়োজন আমাদের সমস্ত বাসা সিমিলার। বাট যে একটা ইয়াং ছেলে মেসে থাকে একটা কম্প্রোমাইজ জায়গায়, একটা ইয়াং কাপল, একটা বয়স্ক মানুষ যে ক্লিন করতে পারে, তাদের জন্য তো কোনো মডেল নেই। গ্রামে আমি একটা বাড়ি করতে চাই, আমি করতে পারবো না। উই ক্যান নট গো অ্যান্ড হ্যাভ সার্ভিস ফ্রম আর্কিটেক্টস। তো আমার কাছে একটা মনে হচ্ছে যে আমরা মানে মূল প্রবলেমটা হচ্ছে আমরা যেভাবে আমাদের সার্ভিসটা তৈরি করি আর মানুষের যেটা প্রবলেম, লাইক একটা ফ্যামিলি লেগে আছে, আমি ফাইন ডাইন বানাচ্ছি, বাট ওর তো আসলে খুব বেসিক কিছু দরকার। এক্স্যাক্টলি। এবং আপনার ওর ফ্যামিলির স্টোরিটা কানেক্টেড হয় না। তো আমার কাছে একটা মূল্য যে যেই জায়গাতে গল্পটা থেমে হঠাৎ করে রিয়েল এস্টেট অ্যান্ড এই মানে ডিজাইন প্রফেশনটা আসছে, যে আগে একটা লোক বলতো আমি 6তলা ফাউন্ডেশন করেছি, 2তলা বাড়ি করে রড বের হয়েছে, আমার ছেলে সে বাকিটা করবে। যেটা কাজ করেনি, মানে কাজ করেনি বিকজ এরপরে ইন্ডাস্ট্রি এমন ভাবে আগায় গেছে এই ধরনের অ্যাসপিরেশনকে কেটার করার মতো আর কেউ ভাবেনি ওদেরকে। বাট চিন্তাটা কি খারাপ ছিল? শুভকামনা ছিল, মানে চিন্তাটা কি কোনো প্রবলেম ছিল যে আমার ছেলে এসে এটার মধ্যে ও ব্যাটনটা ধরবে? কিন্তু এখানে ব্যাপার দেখো, এখানে একটা গ্যাপ আছে কি, যে কারণে পরম্পরাটা হয়নি, কনভারসেশনটা ছিল না, হোপ ছিল। কনভারসেশন হওয়ার পিছনে একটা বড় রিজন হচ্ছে আমরা অ্যাজ আর্কিটেক্টস আমরা ইন্ডাস্ট্রি থেকে ওদের জন্য কোনো সলিউশন দিই। হোয়াট ইফ একটা লোক যে নিজে বাড়ি বানাতে চায়, এখনো বাড়ি বানাতে পারে? তো আমরা স্যার ওইখান থেকে একটা জিনিস নিয়ে অনেকদিন ধরে কাজ করতে চাই, কারণ আমার কোনো সেভিং টেভিং কিছু নেই। আমার মনে হচ্ছে আমি বিল্ডিং না ডিজাইন করি, যদি বিল্ডিং কম্পোনেন্ট ডিজাইন করি, আর যে একটা জানলা ডিজাইন করি যেটার সাথে একটা ওয়াল লাগানো যায়, একটা জানলা করা যায়, কেউ শুধু জানলা কিনলো, কেউ শুধু রেলিং কিনলো, এবং যেটা বাহাউজে যেটা ছিল ব্রিলিয়ান্ট ইয়ে করলো, এটা এখন ভিতরে মিউজিয়ামে যে বসে আছে কেউ টাচও করতে পারে না, অথচ মিনিমাল এলিমেন্ট দিয়ে করতেছিল। এর একটা বড় রিজন হচ্ছে গিয়ে আমার কমপ্লিটলি আমার ধারণা যে আমরা ডিজাইনাররা আমাদের কাজের যে এপ্রিসিয়েশন যে জায়গায় চাই, সেই জায়গায় আমরা মার্কেট ইকোনমিকে আমরা বুঝি না, আমরা বিজনেস ইকোনমিক্স বুঝি না। আমরা এই জিনিসটার আমাদের একটা মোহ আছে, ডিজাইনের মহত্ব এবং এটার এপিয়ারেন্স। কিন্তু আপনি যদি একজন মানুষ কেন তার পকেট থেকে একটা তার জামানো খরচ দিয়ে রিপ্লেস করে একটা আইডিয়া নিবে, আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমটা না বুঝতে পারি এবং সেটা অনুযায়ী যদি আমরা ডিজাইন না করতে পারি, আমরা আসলে কখনোই সংযোগটা করতে পারবো না। একদম একদম একদম। এবং এই ক্ষেত্রে আমরা সেটা থেকে চলে আসছি, ধরো বেসিক্যালি ব্যাপারটা কি, ধরো আমিও ধরো ওই জিনিসটা সবসময় ভাবি যে আমরা যদিও খুব শুরু করেছিলাম একক, তারপর মাল্টি ফ্যামিলি, এখন জাস্ট পাবলিকের সাথে অ্যাটাচমেন্ট নিয়ে আমরা একদম উঠে পড়ে লেগে আছি। কারণ আমার মনে হয় বাংলাদেশের ধরো অর্থনীতি বলি, শিক্ষা বলি, স্থাপত্য তো বটে, ইভেন কালচারাল যে প্র্যাকটিস, সেটাও কিন্তু এত বেশি শ্রেণী বৈষম্য, বুদ্ধি চর্চা ও বুঝে না, এরা ইন্টেলেকচুয়াল কম বুদ্ধি, রেসিজমের এক্সট্রিম লেভেলে আমরা আছি কিন্তু। হ্যাঁ, শুধু গায়ের রং দিয়ে তো হয় না, সবকিছু দিয়ে হয় আসলে। ওইটা আমার কাছে মনে হয় যে আসলে তুমি যে কথাগুলো বললে হয়তো খুব আংশিক কথা হলো, এরপরে আরো ইচ্ছা থাকলে বলতে পারো তুমি, কিন্তু আমার মনে হয় যে আসলে এই জায়গাটাতে আমার একটু বোঝার চেষ্টা করা যায় তোমার প্রজন্মের জায়গা থেকে, তুমি হয়তো ইয়াংরা কাজ করছো বা তোমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে। দুটো প্রশ্ন করো যে রাষ্ট্রীয়ভাবে এই যে একটা অ্যাড্রেস করা, কারো না কারো যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে কে ভালো চিন্তা করে, এই যে অ্যাড্রেস করা বা না করা, এটার জন্য কি প্রসেস হতে পারে তোমার মনে হয়? আমার স্যার আসলে ওই রাষ্ট্র ভাবনা আসলে আমার ওই পরিমাণ দূরদর্শিতা নেই, আমি যাই না। মনে হয় না কখনো যে রাষ্ট্র ডেকে বলবে তুমি এটা করে দাও, হওয়ার কথা কিন্তু না, যদি ভালো কেউ চিন্তা করে, কারণ ওই আস্থাটা জাগেনি আমাদের এখনো না, রাষ্ট্রে কেউ বলতে পারে কখনো না। আমার কাছে আমাদের রাষ্ট্রের আইডিয়াটা নিয়েই আমরা এখন অনেক ইমোশনাল, কিন্তু রাষ্ট্র নিয়ে দায়িত্ব নেওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা এখনো তৈরি হয়নি। এবং ওইটার মেইন রিজন হচ্ছে লিডারশিপ। আমরা এই জায়গায় যে রাষ্ট্র পুরো ব্যবস্থাটাকে এখন আমরা যে কোনো কারণে হোক এমন হয়ে গেছে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি রাষ্ট্র বা আপনি গভর্নমেন্টের হয়ে কোনো কাজ করতে যাবেন, এইটার সাথে একটা খুব নেগেটিভ কনোটেশন। সো আমাদের, এবং আপনি করতে গেলে আপনি এটা হয়তো বা এখন পারবেন না অ্যাভয়েড করতে। সো মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে কি যে নিজের মতো করে ছোট ছোট, আমি একজন খুব ইন্টারেস্টিং আমার বলছে যে একবার একটা বড় আগুন যদি না করতে পারো, ছোট ছোট স্ফুলিঙ্গ স্টার্ট করতে, ইউল নেভার নো when it will একদম। সো আমি তাই করছি স্যার, আমার ক্যাপাসিটি যা আছে তাই। না, এটাই যেন থাকে। এবং আমি বলবো যে বিশেষ করে যে দেখো সবচেয়ে বড় জিনিস কি, যে ঐক্য নিয়ে স্বপ্ন দেখা স্যার, যে আমরা সবসময় একসাথে করা। এই যে তোমার সাথে কথা বললাম, মানে হয় কি, আমি ঋত্বিক ঘটকের একটা কথা খুব পছন্দ করি, সেটা হচ্ছে ভাবা প্র্যাকটিস করো। ভাবনার যে প্র্যাকটিস করতে হয়, এটা কিন্তু কনভারসেশন দিয়ে হয়। এই কথা বলতে গিয়ে তোমার সাথে এইভাবে কথা কখনো আগে হয়নি। হয়তো আমরা এখন ক্যামেরার সামনে বলছি থেকে অনেক আমরা মোটামুটি তুলি কথা বললাম। তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো আমার, এবং বা নতুন করে যদি বলার কিছু ইচ্ছা থাকে, কারণ আমি ওই টিপিক্যাল প্রশ্নগুলো করতে চাই না যে তুমি তরুণদের নিয়ে কি স্বপ্ন দেখো, কে দিয়ে যাও, করতে চাই না। তুমি নিশ্চয়ই তুমি চেষ্টা করো। কোনো রাগ কি আছে মনে হয় তোমার কাছে যে ওভারঅল সিস্টেমের প্রতি, যে আমার মনে হয় এটা হওয়া উচিত? একটা তো শিক্ষা নিয়ে বলেছো, একদম অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন ওভারঅল এনভায়রনমেন্ট নিয়ে তোমার কি রাগ আছে কোনো?
ভিতরে কোনো ক্ষোভ জমে আছে? একটু হতাশা আছে স্যার। হতাশা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সম্মানের জায়গাটা, যে মানে এক হচ্ছে সোসাইটি খুব ডিফারেন্টলি চিন্তা করে, আর একটা হচ্ছে যে আমরা যারা আপনি যেমন ইন্টেলেকচুয়ালি যারা আমরা কাজ করতেছি, সোসাইটি এটাকে কোনোভাবে একনলেজ করে না। আমরা এতটাই বস্তুবাদী হয়ে গেছি যে যার ফলে যারা ভাবনার কাজটা করতো তারাও এখন বস্তুতে কনভার্ট হয়ে যাচ্ছে, বিকজ সাস্টেন করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। তো এটা সব কিছু মিলে একটা অসুস্থ চর্চার মধ্যে আমরা চলে আসছি। তো আমাদের বায়ু দূষণের চেয়ে আমাদের ইন্টেলেকচুয়াল দূষণটা অনেক ডিপ, এবং এটাকে কিভাবে ঠিক করতে হবে আমি জানি না। বাট আমি ওই ছোট্ট কথাটা নিয়ে যে নিজের জায়গা থেকে যতটুকু পারি, নিজের থেকে ভালো যে মানুষগুলো আছে তাদের কাছে যে কথাগুলো শোনার চেষ্টা করি, এবং কনভারসেশন ইজ দ্য বেস্ট। জি স্যার, আমার দিক থেকে শেষ। তুমি আমাকে কোনো কথা বলতে পারো? কিছু না, আমরা অনেক ছোট এখনো স্যার, কিছুই বলার ছোট ঠিক না, ছোট ঠিক না, মানে এটা আসলে আমি ছোট বড় মনে করি না। আমি মনে করি যে যেদিন থেকে তোমার সেন্স ডেভেলপ করে তখন থেকে ইউ হ্যাভ রাইট টু আস্ক এনিথিং, উইচ ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, আমার 4 বছরের সন্তান, আমি ওকেও দেখি, ওজন আমাকে প্রশ্ন করে। প্রশ্ন যদি না করে, প্রশ্নবিদ্ধ না হলে কখনো কোনো সমাজ পরিণত হবে না। যেমন স্যার একটা আমার মানে যারা আমাকে ধরেন গাইড করে টিচারদের মতো, তাদের সবারই একটাই কমপ্লেন আমাকে নিয়ে যে আমি স্প্রেড টু থিন। যেমন আমি প্রায় 8টা-9টা বিভিন্ন ধরনের ভেঞ্চার নিয়ে স্টার্ট করি, কোনো কিছু তো অনেক ডেপথে যাওয়া যায় না। এবং এটা নিয়ে আমি অনেক সময় ভাবছি কেন, মানে একটা হচ্ছে যে ডিরেক্টলি মানে বাণিজ্যিক সাফল্য পাওয়া এটা কখনোই মোটিভেশন ছিল না, তাহলে কেন এনজয় করো তো? হ্যাঁ, আমি যে করি টুকটাক করেছি তো জানো। জি স্যার, মানে ওই এক্সাম্পলটা আমাদের কাছে আসে যে, তো একটা যেটা আমার কাছে মনে হয় যে এইটাই এখন রিফ্লেক্ট করার চেষ্টা করছি, এই যে বিভিন্ন দিকে চলে যাওয়াটা, এই আগ্রহের সাথে যাওয়া। কারণ আমার কাছে মনে হচ্ছে যে স্থাপত্য আমাদেরকে এনেবল করছে একটা ভাবে চিন্তা করতে শিখতে, কিন্তু ও কখনো ডিফাইন করা উচিত না যে একজন ব্যক্তি হিসেবে আমি কিসে লিমিটেড থাকবো, পার্টিকুলারলি এখনকার টাইমে যেখানে আপনি এত সময়কে আপনি এতভাবে ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার সবগুলা ভেঞ্চারই অনেক দিকে ছড়ানো ছিল, বাট এবং জীবনে খুব জরুরি জিনিসটা আমি মনে করি, এটা ব্রিথ করায় ওভারঅল, যে থাকে না যে তোমার প্র্যাকটিসটাকে ব্রিথ করায়। এবং আমার ধারণা তুমি একটা খুব চমৎকার দিকেই যাচ্ছ, আরো যাবে, এবং তোমার সাথে যারা কাজ করে তাদের জন্য শুভকামনা, তোমার জন্য শুভকামনা। এরকম আমাদের কথা আবারও হবে। থ্যাংক ইউ স্যার, তুমি কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।